Hello everyone, welcome to Next Yoddha YouTube channel. I am your teacher and I warmly welcome you all to our first class of Indian polity. তো আমরা ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই কিছু টপিক। এটা আমাদের ফার্স্ট ক্লাস এবং তোমাদের আমি প্রিপারেশন স্ট্র্যাটেজিটাও পুরোটা বলে দিতে চাই। অ্যান্ড লাস্ট টাইম আমি বলছি এটা ডেমো ক্লাসও যাবে ইউটিউবে। যদি কেউ জয়েন হতে চাও কম্বাইন ফাইভের ব্যাচে ভিডিওটা দেখে নাও ভালোভাবে যদি মন হয়। আজকে লাস্ট এবং ফাইনাল আজকে যেখানে তুমি ইনস্টলমেন্টের থ্রুতে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তোমাদের আমি প্রথমে বলে দিই এই যে ব্যাচটা চলবে খুব কম্প্রিহেন্সিভলি চলবে এবং খুব ভালোভাবেই চলবে। একদম A to Z আমি পলিটিকে প্রথম থেকে লাস্ট অবধি কমপ্লিট করাবো তোমাদের A to Z খুব ভালোভাবে প্রথমে। সাথে আমি ম্যাথের উইকলি একটা বা দুইটা ক্লাস করাবো। আর অ্যাকচুয়ালি একটা টপিক আই থিঙ্ক প্রথমে পার্সেন্টেজ তো 150 150 কোশ্চেনের মতো আমি করাবো, যেগুলো তোমাদের প্রিভিয়াস টিপিএসসিতে যে বেসের কোশ্চেন এসেছে প্লাস নেক্সট যেই টাইপের কোশ্চেন আসতে পারে। প্রথম ক্লাসে আমি টিপিএসসির টাইপের কোশ্চেনগুলো বলবো যেগুলো এসেছে, নেক্সট দুইটা ক্লাসে ইন ফিউচার যেই সব কোশ্চেনগুলো আসতে পারে এগুলো নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে। তো সাথে আমরা ম্যাথটাও চালাবো আর পলিটি চলবে, ঠিক আছে? অ্যান্ড আমি তোমাদের কিছুদিন পর ত্রিপুরা জিকের একটা নোট প্রোভাইড করব। ওই নোটটাকে তোমরা এমসিকিউ ফরম্যাটের নোট হবে, ওটাকে কমপ্লিট করে নিও এবং ওটা কমপ্লিট করার পর তোমাদের ত্রিপুরা জিকেটাও একটু স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের। অ্যান্ড তোমরা জানো ফরেস্টারের অ্যাসাইনমেন্ট ব্যাচ একটা যেটা ছিল, ওটার জন্য আমরা আজকে মক টেস্ট, কালকে আমরা একটা মক টেস্ট নিয়েছি, ঠিক আছে? তো এটা ফরেস্টারের অ্যাসাইনমেন্ট ব্যাচ আলাদা ব্যাপার, ঠিক আছে? চলো, ইফ ইউ আর ফিয়ারিং ফর টিপিএসসি, জেআরবিটি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, টিএসআর or any other competitive exam, please kindly subscribe the channel, ঠিক আছে? Before we start, I want to remember one thing. Indian polity is not about just memorizing the articles and acts. If you understand the story behind the constitution, the facts become much easier to remember. তুমি যদি ভাবো যে তুমি শুধু আর্টিকেল, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাক্ট এগুলো তোমরা মনে রাখবে, এগুলো দিয়ে কমপ্লিট করবে ক্লাসটা, পসিবল নয়, ঠিক আছে? একটু ভালোভাবে তুমি মেমোরাইজ করে তুমি যদি একটা সিনক্রোনাইজ ওয়েতে প্রিপারেশনটা করো, তোমার এক্সামে যে আউটপুট আসবে ওটা অনেক ভালো আসবে, ঠিক আছে? সো ইন টুডে ক্লাস উই আর স্টার্ট ফ্রম ইন দ্য বিগিনিং, ঠিক আছে? আওয়ার টপিক ইজ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, যে ভারতে কিভাবে কনস্টিটিউশনটা ডেভেলপ হয়েছে 1773 থেকে 1947 অব্দি, যে ভেরিয়াস অ্যাক্টগুলো রয়েছে এগুলোর উপরে, ঠিক আছে? বুঝেছো তোমরা? উইল উইল আন্ডারস্ট্যান্ড হাউ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপড ইন ইন্ডিয়া অ্যান্ড হাউ ইন্ডিয়া গ্রাজুয়ালি মুভ ফ্রম কোম্পানি রুল, প্রথমে কোম্পানি রুল ছিল, কোম্পানি রুল টু ক্রাউন রুল, ঠিক আছে? ক্রাউন রুলে কিভাবে অ্যান্ড ফাইনালি আমরা কি পেয়েছি? ফাইনালি আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, বুঝেছো? তো তোমাদের আমি বলে দিয়েছি তোমাদের ব্যাচ ফিও জানো, সবকিছু ক্লাসে সবকিছু তোমরা জানো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন টুডে ক্লাস। The constitutional development of India can be divided into two parts. One part is Act পাস ফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, যেটা হচ্ছে 1773 to 1853 অব্দি, ঠিক আছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে 1600 সালে এসেছিল, ওটার যে রুল ছিল এটা। তারপর কি ছিল 1858-এ, ঠিক আছে? এটা ব্রিটিশ ক্রাউন, মানে ইংল্যান্ড থেকে ব্রিটিশ ক্রাউন, ঠিক আছে? ক্রাউন মিনস রাজা রানী, এটাকে রুল করতে শুরু করে, ঠিক আছে? এটা বুঝেছো তোমরা? Okay, students, let's start with the first important act, that is the Regulating Act of 1770. Just 1 minute.
Let's start. Regulating Act 1773. Now, why did the British Parliament introduce this act? কেন ব্রিটিশ গভর্নমেন্ট এই অ্যাক্টটা ইন্ট্রোডিউস করেছে? মেইন মেজর ইস্যু ছিল হচ্ছে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফেসিং সিরিয়াস ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস। ভেরিয়াস যে ফাইন্যান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস ফেস কিছু, দেয়ার ওয়াজ কারাপশন অ্যাজ মিসম্যানেজমেন্ট, ঠিক আছে? There was কি, there was corruption and mismanagement. So the British Parliament decide we need to regulate the activities of East India Company, ঠিক আছে? And this is why the Regulating Act of 1773 was introduced, ঠিক আছে? And students remember one very important point. 1773 was the first major step taken by British Parliament to control the East India Company administration in India. 1773 তে যেই অ্যাক্টটা পাস করা হয়েছিল এটা হচ্ছে মেজর অ্যাক্ট ছিল যে ব্রিটিশ পার্লামেন্ট টু কন্ট্রোল দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এটা। নাও স্টার্ট দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773, ঠিক আছে? ফার্স্ট স্টেপ বাই ব্রিটিশ পার্লামেন্ট টু কন্ট্রোল রেগুলেট দ্য অ্যাফেয়ার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? এটা তো তোমরা বুঝেছো। নেক্সট যেটা সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 90। ফার্স্ট গভর্নর জেনারেল, ঠিক আছে? ফার্স্ট গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস। সেকেন্ড যেটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল বানানো হয়েছিল। এক্সিকিউটিভ কাউন্সিল যেটা হচ্ছে 4 মেম্বারের কাউন্সিল ছিল, 4 মেম্বার কাউন্সিল ছিল এটা, ঠিক আছে? বুঝেছো তোমরা? সুপ্রিম কোর্ট অফ কলকাতা, সুপ্রিম কোর্ট ইন 1774, সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্ট কলকাতা, যেটা কলকাতাতে তোমাদের সুপ্রিম কোর্ট 1774 এটা তৈরি করা হয়েছিল। এবং এটার যে সুপ্রিম কোর্টের যে প্রথম সিজিআই, ফার্স্ট চিফ জাস্টিস, চিফ জাস্টিস যেটা বলে, সিজিআই হবে না, চিফ জাস্টিস ছিল হচ্ছে এলিজা ইম্পে, ঠিক আছে? ইম্পে, ঠিক আছে? সো এই পার্টেতে তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হুজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ওয়ারেন হেস্টিং, ঠিক আছে? এটা এগুলো তো আমি উপর দিয়ে তোমাদের, ঠিক আছে, উপর দিয়ে তোমাদের আমি বলে দিয়েছি যে এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো তোমাদের করতে হবে। বাট বাট এভাবে পড়লে তো তোমাদের এক্সাম ক্লিয়ার হবে না, এটার জন্য তোমাদের আরো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মেজর যে প্রভিশনগুলো ছিল এটার মেজর যে প্রভিশনগুলো এখানে আমি লিখে রেখেছি, দেখে নাও। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 designated the Governor General of Bengal Warren Hastings as the Governor General of Bengal. গভর্নর জেনারেল অফ বেঙ্গলে গভর্নর কাকে নিয়োগ করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংকে নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে? বুঝেছো? গভর্নর জেনারেল ওয়াজ অ্যাসিস্ট বাই এ 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল। 4টা মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল আমি যে এখানে লিখেছিলাম পিছের পেজে, ওখানে আমি তোমাদের বলেছিলাম যে 4টা মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল বানানো হয়েছিল, ঠিক আছে? এখন এই 4টা মেম্বার থেকে কিভাবে ডিসিশন নেওয়া হতো? মেজরিটি সিস্টেম, যেখানে বেশি লোক ভোট দেবে ওখানে মেজরিটি সিস্টেমের থ্রুতে। Bombay and Madras presidency were subordinated to Bengal in matter of war peace diplomacy. কি হয়েছিল, ঠিক আছে? এটা তোমাদের প্রয়োজন হবে না। দ্য প্রেসিডেন্সি অফ মাদ্রাস এন্ড বোম্বে আন্ডার বেঙ্গল কন্ট্রোলে ছিল। গভর্নর জেনারেল ওয়াজ প্রোভাইড উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 টু অ্যাসিস্ট ইন মিলিটারি অ্যান্ড নন ইন মিলিটারি ডিসিশন, নন মিলিটারি ডিসিশন, ডিপ্লোমেসি, ঠিক আছে? এগুলোতে ডিসিশন ওয়ার টু মেড বাই দ্য majority of council. The governor general could vote only in case of tie. সাপোজ ধরো 4টা মেম্বারের ভিতরে 2 জন একদিকে গিয়েছে, 2 জন একদিকে, টাই হয়ে গেছে, তখন গভর্নর জেনারেল ভোট করতে পারতেন, ঠিক আছে? বুঝেছো তোমরা? সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন 1774।
কনসিস্ট অফ একটা চিফ জাস্টিস প্লাস সুপ্রিম কোর্ট যেটা বানানো হয়েছিল সেখানে আমি বলি চিফ জাস্টিস তো একজন ছিলই, প্লাস সাথে আরো থ্রি জাজ ছিল। ঠিক আছে, বুঝেছো তোমরা? বুঝেছো? আই থিঙ্ক এটা তোমাদের, এখান থেকে আমি তোমাদের আরো দেখাচ্ছি। দেখো, সুপ্রিম কোর্ট উইথ এ চিফ জাস্টিস অ্যান্ড থ্রি আদার জাজেস ওয়ার এস্টাবলিশড এট পোর্ট উইলিয়াম ইন কলকাতা 74 বাই দিস অ্যাক্ট. The act prohibited the servant of the company from engaging private trade or accepting gifts and bribes from Indians. যেই সার্ভেন্ট ছিল কোম্পানিতে ওদেরকে বলে দিয়েছে যে তোমরা কোনো কিছু তোমরা গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না হচ্ছে তোমরা কোনো গিফটস বা ব্রাইবস। ঠিক আছে, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট strengthened its control over the company through the court of director, governing body of the company to report on its revenue, civil, military affairs. ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি, সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত, অ্যাক্ট এস্টাবলিশড কবে, চিফ জাস্টিস কে ছিল, এগুলো থেকে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চান আসতে পারে। লেটস নেক্সট অ্যাক্ট, এর আগে হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট অ্যামেন্ডিং অ্যাক্ট 1781, যেখানে এটা প্রয়োজন নেই, শুধু শুধু তোমাদের আই থিঙ্ক এটা না করলে। ঠিক আছে, এখানে কি হয়েছিল, সেটেলমেন্ট অ্যাক্ট 1781-এ সুপ্রিম কোর্টের যেই পাওয়ার ক্ল্যারিফাই করা হয়েছিল যে এই জিনিসগুলোতে এই কাজ করবে। ঠিক আছে, বুঝেছো তো? এটা এত একটা প্রয়োজন নেই, তারপরে মনে রেখে দিও যে 1781-এর যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বা অ্যামেন্ডিং অ্যাক্ট ছিল, এটাতে সুপ্রিম কোর্টের পাওয়ার্স ক্ল্যারিফাই করা হয়েছিল বা রেস্ট্রিক্টেড করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের পিটিএক্স ইন্ডিয়া অ্যাক্ট 78, মেজর ইম্পর্টেন্স। এটা থ্রুতে ডুয়েল কন্ট্রোল বানানো হয়েছে, ডুয়েল কন্ট্রোল। ঠিক আছে, ডুয়েল কন্ট্রোল মিনস টু অথরিটি, ওয়ান ইজ কোম্পানি, ঠিক আছে, ওয়ান ইজ কোম্পানি অথরিটি, আরেকটা হচ্ছে কি, কোম্পানি হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর কমার্শিয়াল অ্যাফেয়ার্স। ঠিক আছে, ঠিক আছে, ব্রিটিশ বোর্ড অফ কন্ট্রোল, ব্রিটিশ গভর্নমেন্টের যে কন্ট্রোল, ডুয়েল কন্ট্রোলের সিস্টেম, যেখানে একটা হচ্ছে কি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোল, আরেকটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল পলিটিক্যাল অ্যাফেয়ার্স। দেখো, কোম্পানি দুইটা দুইটা জায়গাতে, কোম্পানি যেটার কাজ ছিল, কোম্পানির কি কাজ ছিল, কোম্পানির কাজ ছিল হচ্ছে কোম্পানি একটা কন্ট্রোল, আর একটা হচ্ছে কি ব্রিটিশ কন্ট্রোল, ব্রিটিশ কন্ট্রোল। ঠিক আছে, ব্রিটিশ কন্ট্রোল, বুঝেছো দুইটা? আই থিঙ্ক কোন সমস্যা নেই এখানে। ঠিক আছে, ব্রিটিশ কন্ট্রোল। তো কোম্পানির কন্ট্রোল ছিল হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ারে। ঠিক আছে, কমার্শিয়াল অ্যাফেয়ার মিনস কোর্ট অফ ডাইরেক্টর কমার্শিয়াল অ্যাফেয়ার্স ছিল। ঠিক আছে, এখানে যে বোর্ড অফ কন্ট্রোলের যেটা ছিল পলিটিক্যাল অ্যাফেয়ারে ছিল, পলিটিক্যাল মিনস পলিটিক্যাল যে কাজগুলো ছিল এগুলো করার জন্য ওরা, আর এটা হচ্ছে কমার্শিয়াল যত কাজ ছিল এগুলো। মেইন প্রভিশন যদি এখানে আমরা বলি, ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, মেইন প্রভিশন প্রথম যেটা ডুয়াল গভর্নমেন্ট। ঠিক আছে, ডুয়েল গভর্নমেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড, ডুয়েল গভর্নমেন্টটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, একটা। ঠিক আছে, ম্যানেজ কমার্শিয়াল অ্যাফেয়ার্স। বোর্ড অফ কন্ট্রোল কি হচ্ছে, কোম্পানি কোর্ট অফ ডাইরেক্টর কি করতো, কোম্পানিতে কমার্শিয়াল অ্যাফেয়ার করতো। ব্রিটিশ গভর্নমেন্ট কি করতো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স করতো। ঠিক আছে, বুঝেছো তোমরা এখানে? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে কি বলেছে তোমাদের, এখানে আমি করিয়ে দিচ্ছি। পিটি অ্যাক্ট 1782 distinguish between the commercial and political function of the company. A board of control was created for political matter. পলিটিক্যাল ম্যাটারের জন্য বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা এটাকে কন্ট্রোল করা হবে। অ্যান্ড দ্য কোর্ট অফ ডাইরেক্টর কন্ট্রোল দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার অফ দ্য কোম্পানি। দ্য বোর্ড অফ কন্ট্রোল কনসিস্ট দ্য 6 পিপল, 6টা মেম্বার ছিল। পিটিএ ডুয়েটার কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, কোর্ট অফ ডাইরেক্টর, কমার্শিয়াল অ্যাফেয়ার্স। এটা হচ্ছে তোমাদের পিটি অ্যাক্ট ইন্ডিয়া
পিটি অ্যাক্ট 1784। এটাতে কি বলা হয়েছে? ডুয়াল কন্ট্রোল হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে কি করবে? বোর্ড অফ কন্ট্রোল মিন্স ব্রিটিশ গভর্নমেন্ট যেটা করবে হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড আরেকটা কি ছিল কোর্ট অফ ডাইরেক্টর মিন্স কি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা কি করবে? ওরা করবে হচ্ছে তোমাদের কি? ওরা করবে হচ্ছে তোমাদের কমার্শিয়াল অ্যাফেয়ার্স, ঠিক আছে? 6টা মেম্বারের বোর্ড ছিল এটা। নেক্সট, ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাক্ট অফ 1783। 1783 তে বলেছে 87 provide that the governor general could overrule his council in matter of importance affecting the safety, peace or interest of the empire in India। এটা এত একটা ইম্পর্টেন্ট নর্মাল একটা যে কোশ্চেন, ঠিক আছে, নর্মালি এটা পড়ে গেলে তোমাদের হয়ে যাবে। দ্য গভর্নর জেনারেল গ্রান্টেড দ্য পাওয়ার অফ কমান্ডার ইন চিফ। গভর্নর জেনারেল কমান্ডার ইন চিফকে তোমাকে কি দিয়েছে? পাওয়ার দিয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। লর্ড কর্নওয়ালিস ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল টু এনজয় দিস পাওয়ার। কে লর্ড কর্নওয়ালিস ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর যেটা কমান্ডার ইন চিফকে পাওয়ার দিয়েছিল, ঠিক আছে? লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল টু এনজয় দ্য পাওয়ার অফ কমান্ডার ইন চিফ আন্ডার দ্য রুল অফ অ্যাক্টস 1786। বুঝেছো তোমরা? এটা একটা কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে এখান থেকে, বাস আর কিছু লাগবে না এখানে। নেক্সট হচ্ছে চার্টার অ্যাক্ট 1793। চার্টার অ্যাক্ট 1993 কি বলা হয়েছে? চার্টার অ্যাক্ট যেটা রয়েছে চার্টার অ্যাক্ট 1793 চার্টার অ্যাক্ট 1793 কি বলা হয়েছে? এখানে তোমাদের কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কোম্পানি যে রুলটা ছিল কোম্পানি রুলস মিন্স আমি এটা বুঝাতে চাইছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল ইন ইন্ডিয়া এক্সটেন্ডেড ফর অ্যানাদার 20 ইয়ার্স। ফার্স্ট যে প্রভিশন ছিল এটাতে, ঠিক আছে, ঠিক আছে। স্যালারি অফ ইম্পর্টেন্ট অফিসিয়াল আর চার্জ অফ ইন্ডিয়ান রেভিনিউতে স্যালারিজ অফ ইম্পর্টেন্ট অফিসিয়ালস ওয়ার চার্জ, অফিসিয়াল যে চার্জটা ছিল অন ইন্ডিয়ান রেভিনিউ থেকে ইম্পর্টেন্ট যে অফিসিয়াল রয়েছে বা বোর্ড অফ কন্ট্রোল রয়েছে তাদের স্যালারিটা কি করা হবে? চার্জ করা হবে, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলেছে, চার্টার অ্যাক্ট 1972 ফর এক্সটেন্ড দ্য কমার্শিয়াল মনোপলি অফ দ্য কোম্পানি ফর অ্যানাদার 20 ইয়ার্স। আরো 20 বছরের জন্য এটাকে বাড়ানো হয়েছিল, ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে। বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই তোমাদের, যেটা ঠিক আছে। চার্টার অ্যাক্ট যেটা বলেছি চার্টার অ্যাক্ট, ঠিক আছে, চার্টার অ্যাক্ট টোটালি উই হ্যাভ 4 ইম্পর্টেন্ট চার্টার অ্যাক্ট। এটা আমি তোমাদের বলে দিই, যেটা হচ্ছে 1793, ঠিক আছে, 1813 অ্যান্ড 1833 অ্যান্ড 1853, ঠিক আছে? এটা উই ডোন্ট নিড টু বি কনফিউজ, আই উইল গিভ ইউ দ্য ওয়ান কিওয়ার্ড ফর ইচ, ঠিক আছে? বোর্ড 19 আমি তোমাদের এখন একটা একটা করে কিওয়ার্ড দিচ্ছি। 18 বর্তমান 1793 কি ছিল? এক্সটেনশন করা হয়েছিল। কি এক্সটেনশন করা হয়েছিল? এক্সটেনশন মিন্স 20 বছর আরো বাড়ানো হয়েছে, ঠিক আছে? অ্যান্ড চার্টার অ্যাক্ট 1830 মনোপলি কোম্পানি যে 1813 is important because the company trade monopoly was abolished except for monopoly, ঠিক আছে? monopoly was abolished, ঠিক আছে? এটাতে except টি মানে চা and trade with China. Also 1 লাখ রুপি per was provide for education। এটাতে বলেছিল 1 লাখ রুপির কথা বলেছি, এগুলো আমি করাবো, আমি তোমাকে
একটা একটা কিওয়ার্ড দিচ্ছি তোমাদের এগুলোর জন্য। 1833 থেকে বলেছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলেছে, জেনারেল অফ ইন্ডিয়া। এই একটা খুবই ইম্পর্টেন্ট। 1830 ইন 1830 গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকাম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। And who was the first governor general of India? Lord William Bentinck, ঠিক আছে। And 1853 last charter act, finally 1853 student remember this very clearly, 1852 was the last charter act. It was separate the কি সেপারেট করেছে লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ function of the governor general of function of the governor general council and introduce open competition for civil service, open competition পর কিসের জন্য, সিভিল সার্ভিসের জন্য, ঠিক আছে, সিভিল সার্ভিস। আন্ডারস্ট্যান্ড? লেটস স্টার্ট। Charter Act 1793 complete. Next Charter Act is it 1813. The Charter Act of 1813 for the first time made provision of at least 1 lakh rupee per year to spend on education, ঠিক আছে। Revival and improvement of literature, other educational purpose of India's. It's ended the company monopolyর কথা বলেছে, over trade through, although the monopoly over trade in tea and trade with China continue except এটা আমি আগে লিখিয়েছি তোমাদের, ঠিক আছে। Important Act, Charter Act 1813, 1 lakh per year education, company monopoly ended except tea and trade with China. Next, Charter Act 1833. Charter Act 1833 made the Governor General of Bengal most important, the Governor General of India. Governor General of Bengal কে Governor General of India করা হয়েছে Charter Act 1833 এর মাধ্যমে। It vested in him all civil and military power. Lord William Bentinck became the first Governor General of India. এটা হিস্ট্রি পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। It's ended the activity of the East India Company as a commercial body. The company became purely an administrative body. Commercial body থেকে কি করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে নেওয়া হয়েছে। A law member was included in the executive council. ফোর্থ মেম্বারের যে কাউন্সিল ছিল সেখানে একটা ল মেম্বারকে অ্যাড অন করা হয়েছে কাউন্সিল, ঠিক আছে। ম্যাকল ওয়াজ দ্য ফার্স্ট ল মেম্বার, ম্যাকলে, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট আছে, এগুলো একবার তোমরা দেখে নিও, ঠিক আছে। Next, the law member was entitled the act only for legislative purpose. Charter Act of 1833 separate the legislative and executive function of the Governor General Council. এটা আমি তোমাদের লিখিয়েছি আগে। It established a separate Indian Legislative Council for law making. It introduced a open competition system for selection of recruitment of civil service. এটা ইম্পর্টেন্ট রয়েছে, আমি যে স্টারগুলো দিচ্ছি এগুলো সবগুলো এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিক, ফার্স্ট ল অফিসার ম্যাকলয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নো লঙ্গার এ কমার্শিয়াল বডি, নাও ইট ওয়াজ এ কি বডি, কমার্শিয়াল বডি থেকে আমি তোমাদের দেখিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে এটা পরিণত হয়েছিল। লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন সেপারেটেড, ওপেন কম্পিটিশন ইন্ট্রোডিউস ফর সিভিল সার্ভিস। এটা হচ্ছে তোমাদের এই যে একগুলো ছিল। এখন হচ্ছে আমি যেগুলো করিয়েছি এগুলো হচ্ছে সবগুলো কি ছিল, আমি তোমার দুইটা বলেছিলাম, যেটা 1833 অব্দি দেখো 1853 অব্দি কি ছিল, এটা হচ্ছে 1853 অব্দি, ঠিক আছে। তোমাদের কি ছিল এখানে 1813, 1883, 1850, এটা হচ্ছে তোমাদের ল অ্যান্ড ঠিক আছে। এটা 1853 তে কি বলে, 53 তে কি বলেছিল, 1853 তে বলা হয়েছিল
হচ্ছে সেপারেট দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ। এটা তোমরা নোট ডাউন করে নিও। আমি আবারও বলছি 1853 আমি নোটে অ্যাড অন করে নিই। 1853 তে বলেছিল হচ্ছে সেপারেটেড দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য কাউন্সিল অফ দ্য গভর্নর জেনারেল। এটা এখানে অ্যাড অন হয়ে গেছে নো পয়েন্টগুলো, ঠিক আছে। এটা এই পয়েন্টগুলো তোমাদের এখানে অ্যাড অন হয়ে গেছে, তো এখানে একটু, ঠিক আছে। তো এটা দেখে নিও, 1853টা আমি লিখে দিচ্ছি। সেপারেটেড দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ, ঠিক আছে, বুঝেছো তোমরা এতটুকু। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডিউস ওপেন কম্পিটিশন ফর সিভিল সার্ভিস, ঠিক আছে, কম্পিটিশন অফ সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিসের যে কম্পিটিশনটা সেটাকে ম্যাকলে কমিটিও বলা হয়। 1854 এটা কমিটিটা বানায়, অলসো নোন এজ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কমিটি, ম্যাকলে কমিটিকেও বলা হয়, ঠিক আছে। ফার্স্ট টাইম লেজিসলেটিভ রিপ্রেজেন্টেটিভ আর গিভেন টু প্রভিন্সেস, মাদ্রাস এবং বোম্বেকে তো কি দেওয়া হয়েছিল, লেজিসলেটিভ রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছিল, ঠিক আছে। এটা তোমরা মনে রেখে দিও। দেখো এখানে আমি যখন লিখিয়েছিলাম তোমাদের যে এটা মনে রেখে দিও, 1853 কি লেজিসলেশন এক্সিকিউটিভ ফাংশন সেপারেট হয়েছে, ওপেন সিভিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইন্ডিয়া থেকেও ইন্ডিয়া হয়ে গেছে, মনোপলি অ্যাবলিশড হয়ে গেছে, এক্সটেনশন হয়ে গেছে। এই শর্টকাটে তিনটা জিনিস মনে রেখে, চারটা জিনিস মনে রেখে দিও, তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমি জানি এখানে হয়তো তোমাদের একটু কনফিউজিং হয়ে যাবে, কারণ আমি 1853 আর 1833টা একটু একসাথে করে বলেছিলাম, ঠিক আছে। এখন আমি যেই দ্য কোম্পানি রুল, যেখানে 1773 টু, ঠিক আছে, 1858 অবধি আমরা চার্টার অ্যাক্ট অবধি, এটা হচ্ছে কি ছিল, কোম্পানি রুল ছিল, ঠিক আছে, কোম্পানি রুল ছিল। এখান থেকে আমি কিছু এমসিকিউ নিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম, যেগুলো তোমাদের ভেরিয়াস এক্সামে এসেছে। কি এক্সামে এসেছে তোমাদের, সাপোজ ধরো এমপি মধ্যপ্রদেশ সিভিল সার্ভিস এক্সাম, ইউপিএসসিতে এসেছে, না হলে তোমাদের উত্তরাখণ্ড সিভিল সার্ভিসে, হিমাচল সিভিল সার্ভিসে এসেছে, না হলে তোমাদের বিহারের সিভিল সার্ভিসে এসেছে, না হলে উত্তরপ্রদেশের সিভিল সার্ভিস এক্সামে, এইসব এক্সামে এসেছে। এগুলো থেকে আমি কালেক্ট করেছি। In which of the following acts the provision was made for establishment of Supreme Court at Calcutta? কলকাতাতে সুপ্রিম কোর্ট রেগুলেটিং অ্যাক্ট 1773 তো তৈরি হয়েছিল, 1774 তৈরি হয়েছিল। ফার্স্ট হচ্ছে এলিজা, কে ছিল ফার্স্ট চিফ জাস্টিস, এলিজা ইম্পে ছিল হচ্ছে ফার্স্ট চিফ জাস্টিস, মনে রাখবে। এখানে 4 মেম্বারের এই অ্যাক্টের থ্রুতে 4 মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল বানানো হয়েছে, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। চিফ জাস্টিস, এখানে যে জাজের কম্পোজিশন ছিল সেটা হচ্ছে 3+1, 1 চিফ জাস্টিস প্লাস 3 অ্যানাদার জাজেস, ঠিক আছে। এটা নেক্সট দেখো, উইথ রেফারেন্স টু দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর রাইট, বুঝেছো, ঠিক আছে। সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট নিয়ে কোনটা সত্য এবং কিভাবে, এজ এ এক্সাম শুরু করি আমরা, দেখে নাও। Statement 1, Supreme Court Calcutta was established by Regulating Act 1773। এক নাম্বার কি রাইট, তার মানে যেখানে এক নেই এখানে ক্যান্সেল, বি অপশন ক্যান্সেল, এটাও ক্যান্সেল। এখন এক এখানে আছে, এক এখানে আছে। লিমাইস্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ দিস কোর্ট, না, এটা এটা কমপ্লিটলি রং। ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল, এলিজা ইম্পে, ঠিক আছে, এলিজা ইম্পে ছিল ফার্স্ট চিফ জাস্টিস। তাহলে আমরা বলতে পারি 2 নাম্বার রং, এটা হবে না, তাহলে আনসার হবে কত, 1 নাম্বার অনলি। অনেক সময় এইসব কোশ্চেনকে তুমি এলিমিনেশন মেথডেও করতে পারো, যদি তুমি যদি 2টা আনসার জানো, 2টা অপশন এলিমিনেট করে তুমি অ্যাটলিস্ট 2টাতে আসতে পারো, ঠিক আছে, 2টাতে। তারপর তুমি একটু তুক্কা মারো, অ্যাটলিস্ট 4টা অপশন থেকে 2টা অপশন তুক্কা লাগার বেশি পসিবিলিটি রয়েছে, হাফ হাফ 50-50 রয়েছে, আর 4টাতে হচ্ছে 20-25% হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট, ম্যাচ দ্য লিস্ট উইথ লিস্ট 1, এখানে লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মিক্স করতে বলেছে ফ্রম দ্য কোড গিভেন বিলো। প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। তুমি সাপোজ ধরো বোর্ড অফ কন্ট্রোল জানো না, এখন কিভাবে এটাকে করবে, এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, তাহলে তুমি জানো সুপ্রিম কোর্ট কবে, 1770, তাহলে বলতে পারো বি কত,
অ্যাকচুয়ালি এটা এমনভাবে ছিল এ বি সি ডি, আমি অপশানগুলো এইভাবে নিইনি, ঠিক আছে? এখানে এমন করে থাকবে ২, ৩, ৪, ৪টা অপশান থাকবে, ঠিক আছে? তো এখানে তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 তে সুপ্রিম কোর্ট, তাহলে বি এর জন্য কি এসেছে এখানে? ১ এসেছে, ঠিক আছে? তারপরে দেখো, তারপর হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের কথা বলেছে পিটস পিটি অ্যাক্ট 1784, তাহলে এটা হচ্ছে ২, এখানে ২ আসবে, ঠিক আছে? ২ নাম্বারটা ১, ২, ৩, ৪। পারমিশন টু ইংলিশ মিশনারি টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, অ্যাপয়েন্টমেন্ট অফ ল মেম্বার ইন গভর্নর জেনারেল কাউন্সিল। তো এটার কথা বলেছে হচ্ছে চার্টার অ্যাক্ট 1833 তে বলেছে, ঠিক আছে? ৪ নাম্বারটা ডি এর হচ্ছে কত হবে? চার্টার অ্যাক্ট 1833, তার মানে হচ্ছে 4। তারপর হচ্ছে পারমিশন টু ইংলিশ মিশনারিজ টু ওয়ার্ক ইন ইন্ডিয়া হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, তার মানে হচ্ছে কত নাম্বার হবে? ৩ নাম্বার। সি এর হচ্ছে ৩, ঠিক আছে? এইভাবে তুমি এটাকে করতে পারতে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং লিড টু ইন্ট্রোডিউস অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, চার্টার অ্যাক্ট অফ 1813, ঠিক আছে? ১, ২ অপশন এখানে দেখো, ১ অপশন ২, ৩ বলেছে হুইচ অফ দ্য ফলোইং লিড টু ইন্ট্রোডাকশন অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে? এখানে হচ্ছে তোমাদের আমি এটা করাইনি, এটা দিইনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিসকারেজ দ্য ওরিয়েন্টালিস্ট এডুকেশন সিস্টেম অ্যান্ড প্রমোট ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। ইন চার্টার অ্যাক্ট 1813, there was also a provision that company should invest at least 1 lakh rupees, আমি তোমাদের লিখিয়েছিলাম ১ লাখ টাকা এভরি ইয়ার অন এডুকেশন, লিটারেচার এটসেট্রা অফ ইন্ডিয়ান্স। In 1823, General Committee Public Instruction, General Committee of Public Instruction, Committee of Public Instruction was constituted, which had the responsibility to grant, এই যে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন 1823 এটা বানানো হয়েছিল, এটার রেসপন্সিবিলিটি কি ছিল? গ্রান্ট 1 লাখ রুপিস। দ্য ওরিয়েন্টেশনিস্ট অ্যান্ড Anglicist controversy was controversy regarding the nature of education that British East India Company was to impart to the local population in its territory. বুঝেছো? H.T. Prinsep and Dr. H.N. Wilson support Orientalist education and were led by Charles Trevel। এগুলো এত কিছু প্রয়োজন নেই, আমি তোমাদের বলে দিই যে ইংলিশ এডুকেশনের জন্য এটা তোমাদের ১ লাখ টাকা গ্রান্ট করার জন্য রেসপন্সিবিলিটি নিত। এটা একটা কন্ট্রোভার্সি ছিল যেটা ইংলিশ এডুকেশনের সাথে। চার্টার অ্যাক্ট 1833 ইংলিশ তোমাদের ১ লাখ রুপিসের কথা বলেছে, তার মানে ৩ ওটা হবে এখানে আনসার, ঠিক আছে? নেক্সট, by which act the British Parliament had abolished the monopoly of East India Company trade in India except tea and China trade. British East India Company they abolished the monopoly of East India Company trade in India except tea and China trade. এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, এটা ইম্পর্টেন্ট ছিল, এটা আমি তোমাদের করিয়েছি। এটা তোমাদের ইউপিতে যে আরও ইউপি আরওতে এসেছে এটা, ঠিক আছে? ইন 2017 এর কোশ্চেন আই থিঙ্ক এটা। নেক্সট, হুইচ অ্যাক্ট অফ ব্রিটিশ পার্লামেন্ট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? হুইচ অ্যাক্ট, সেটা হচ্ছে সেম চার্টার অ্যাক্ট 1813, ঠিক আছে? এই কোশ্চেনটা কবে এসেছে? এটা উত্তরাখণ্ডের পিসিএস এ এসেছে 2016 এটা, ঠিক আছে? নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য চার্টার অ্যাক্ট অফ 1813। তুমি যদি চার্টার অ্যাক্ট অফ 1830টা ভালোভাবে একবার রিভিশন করে নিয়ে থাকো তাহলে এগুলো তুমি করতে পারো। ইট এন্ডেড দ্য মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি except trade in tea and trade in China, ১ নাম্বার রাইট। It asserted that the sovereignty of British Crown over the Indian territory held by the company, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড, এখানে কি বলেছে? প্রথমটা তো রাইট, তুমি পেয়ে গেছো। স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 কি বলেছে দেখো। থার্ডটা দেখো, দ্য রেভিনিউ অফ ইন্ডিয়া আর নাও কন্ট্রোল বাই ব্রিটিশ পার্লামেন্ট, এমন কিছু বলাই হয়নি,
রেগুলেটিং অ্যাক্ট 1813 আমি তোমাদের পড়াইও নি, ঠিক আছে? এটা তো সবচেয়ে বড়, সবচেয়ে ইজি উপায় ছিল এটাকে কমপ্লিট করার। সবচেয়ে 3 নাম্বার এলিমিনেট করে দাও। তারপরে যে অপশনগুলো, এটা ইউপিএসসিতে এসেছে, ইউপিএসসিতে এসেছে 2019-এর ইউপিএসসির কোশ্চান দেখে নিও, এটা এখানে এসেছে ওটা, ঠিক আছে? তো it ended the trade monopoly of East India Company except এটা রাইট। It asserted that তো through this act the sovereignty of British Crown over India Company territory was asserted। বুঝেছো? ব্রিটিশ ক্রাউনের যে ক্রাউন যে টেরিটরিজ ওয়াজ অ্যাসার্টেড থ্রু দিস অ্যাক্ট, ঠিক আছে? তাহলে 2 নাম্বার, ইট এটা অ্যাসার্টেড দ্য সোভেরেনিটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার ইন্ডিয়ান টেরিটরি বাই হেল্ড বাই কোম্পানি। আচ্ছা, এটাকে তোমার করা 3 নাম্বার অপশন এলিমিনেট করে করার সবচেয়ে ইজি উপায় ছিল, ঠিক আছে? নেক্সট, অ্যাক্ট পাস আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন 1850 1858 to 1947। Now student, this is turning point. Why this is turning point? In 1857, revolt what happened? After the revolt of 1857, British government took a major decision. Okay, what is the decision? The East India Company rule come to an end. Company rule come to an end. Okay, and India come directly under the British crown. British crown. Therefore, 1858 company rules and crown rules began. The governor general also become the viceroy. In 1858, governor general. Okay, let's insert another page. In 1858, company rules and governor general টা কি হয়ে গেছে? এটা হয়ে গেছিল হচ্ছে ভাইসরয় হয়ে গেছে, ঠিক আছে? লর্ড ক্যানিং বিকাম দ্য ফার্স্ট, লর্ড ক্যানিং, ঠিক আছে? লর্ড বলো না, লর্ড, এগুলোকে লর্ড বললে আমাদের, ঠিক আছে? লর্ড ক্যানিং বিকাম দ্য ফার্স্ট ভাইসরয়, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছো তোমরা? চলো, গভর্ন দেখো, প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, Act for the Good Government of India. This act for good government of India marked the end of company rule and transfer power directly to the British crown. Crowns means রানী, রাজা যেগুলো ছিল এগুলোর উপরে। দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অলসো নাও ডেজিগনেটেড দ্য ভাইসরয়, আমি পড়িয়েছি তোমাদের এটা, রিপ্রেজেন্টিং দ্য ব্রিটিশ ক্রাউন। লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টর, যেটা আমরা তোমাদের পিটি অ্যাক্ট কততে পড়িয়েছিলাম? পিটি অ্যাক্ট তোমাদের আমি এটা পড়িয়েছিলাম কততে বলো আবারও? পিটি অ্যাক্ট 1784-এ, যে বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টর কাম টু এন এন্ড, ঠিক আছে? ডাবল সিস্টেম গভর্নমেন্ট একদম খতম। নিউ অফিস অফ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েট, একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে যেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট ছিল এখানে, রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। 50 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েট টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট। প্রথমে 4 জনের কাউন্সিল ছিল, এখন 15 জনের কাউন্সিল অ্যাসিস্ট করার জন্য। কাকে অ্যাসিস্ট করবে? কাউন্সিল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েট টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট। The British Crown decided to assume sovereignty over India from the East India Company by the Government of India Act 1858. Governor General also came to be called the Viceroy of India. He became the direct representative of Viceroy of British Crown. ডাইরেক্ট তুমি কাকে ডাইরেক্ট, সাপোজ ধরো তুমি এখন ভাইসরয়টা কেমন ছিল, প্রথমে চিফ মিনিস্টারের কাছে রিপোর্ট করতে, এখন ডাইরেক্ট তুমি পিএম এর কাছে গিয়ে রিপোর্ট করবে, ঠিক আছে? দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টর কাম টু অ্যান এন্ড, and new post,
new post Secretary of State for India was created. He was assisted by a council of 15 members. He received the power so long enjoyed by the Court of Director and Board of Control. The Council of India was to advisory in nature. Council of India advisory ছিল. In most cases, the initiative and the final decision remain with the Secretary of State for India. বুঝেছো? এতটুকু অবধি সেক্রেটারি অফ ইন্ডিয়ার কাছে ছিল। ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1861। Government of India Act 1861 initiate the participation of the Indian representative in law making process. First যে অ্যাক্টতে ইন্ডিয়ান পার্টিসিপেশন করবে কোথায় ল মেকিং প্রসেসে। ঠিক আছে, এটা মনে রেখো। দ্য অ্যাক্ট রিস্টোর দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ মেকিং অ্যান্ড অ্যামেন্ডিং দ্য ল টু দ্য প্রভিন্সেস অফ মাদ্রাস অ্যান্ড বম্বে। বুঝেছো? দ্য অ্যাক্ট seeks to initiate the participation of representative in law making process. The act restore legislative power of making and amending law to the provinces of Madras and Bombay, thus initiating the process of decentralization. ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশন মানে কি, প্রথমে কলকাতার উপরেই পাওয়ারটা ছিল, এখন ডিসেন্ট্রালাইজ করে মানে পাওয়ারটা কোথায় কোথায় দিয়েছে, মাদ্রাস এবং বম্বেতেও দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে পাওয়ারটা শেয়ার করে দিয়েছে, যে প্রথমে কলকাতা থেকে মাদ্রাস এবং বম্বেকে রুল করতো, এখন এটাকে মাদ্রাস এবং বোম্বেতেও একটু একটু পাওয়ার দিয়ে। সাপোজ ধরো সেন্ট্রালে একটা পাওয়ার, স্টেটে একটা পাওয়ার, পঞ্চায়েতি রাজ সিস্টেমে একটা পাওয়ার, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এটা আমি তোমাদের যখন পঞ্চায়েতি রাজ করাবো তখন আবার ভালোভাবে বুঝাবো। আমি অ্যাজ এ এক্সাম্পল এটা এখন তোমাকে বুঝিয়েছি। The act empowered the viceroy to issue ordinance in case of emergency. The act empowered the viceroy ইমার্জেন্সির সময় কি করতে পারবে, অর্ডিন্যান্স ইস্যু করতে পারবে, which were not to remain in force for more than 6 months. বাট এটা 6 মাসের জন্যই হবে, 6 মাসের বেশি হবে না এই অর্ডিন্যান্সটা। ঠিক আছে, নেক্সট ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1892। The Indian Council Act 1892 increased the number of non-official members in both center and provincial legislative council. প্রভিন্সিয়াল যে কাউন্সিল আছে ওগুলোতে নন অফিসিয়াল মেম্বার ইনক্রিজ করা হয়েছে। ইট মেনটেন দ্য অফিসিয়াল মেজরিটি ইন ইন্ডিয়া। এটা তো একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট নয়, তা আমি নর্মালি পড়ে শোনাচ্ছি তোমাদের। দ্য ইন্ডিয়ান মেম্বার ওয়ার গ্রান্টেড দ্য রাইট টু আস্ক কোশ্চেন। তুমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, এই স্টেটমেন্টটা একটু মনে রেখে দিও। ডিসকাস দ্য বাজেট ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিল তুমি বাজেট ডিসকাস করতে পারতে। This act introduced the principal election in limited sense, through the word election was very careful avoid in it. ঠিক আছে, তো এটা ছাড়ো, এটা লাগবে না এখন আর। নেক্সট ইম্পর্টেন্ট যে অ্যাক্ট, তিনটা ইম্পর্টেন্ট অ্যাক্ট আমি এখন পড়াবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভালোভাবে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটাকে আবার মরলে মিন্টো রিফর্মসও বলা হয়, মরলে মিন্টো রিফর্মসও বলা হয়। ঠিক আছে, জন মরলে কেন বলা হয়, মরলে ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। ঠিক আছে, মনে রাখবে সেক্রেটারি অফ স্টেট কে ছিল, মরলে ছিল। আমি এগুলো লিখে দিচ্ছি, এগুলো তোমরা নোট করে নাও, প্রিন্ট আউট করো না। আমি আবারও বলছি, পেড ব্যাচের স্টুডেন্টদের রিকোয়েস্ট, এগুলো নোট করো, নোট করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, একটা অ্যাক্টকে তোমরা 1858 যে একটা রয়েছে, এটা আমি তোমাদের আলাদাভাবে 50 না, আই থিঙ্ক এটা কত ছিল, 1853 এর যে একটা, এটা আমি আলাদাভাবে তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, দেখো বুঝেছো তোমরা। আর লর্ড মিন্টো কি ছিল, লর্ড মিন্টো ছিল ভাইসরয় ছিল তখনকার। ঠিক আছে, ইন্ট্রোডিউস দ্য সেপারেট ইলেকটোরেটস ফর মুসলিম। মুসলিমের জন্য সেপারেট, মুসলিমের জন্য, ঠিক আছে, সেপারেট ইলেকটোরেটস সিস্টেম ফর মুসলিম করেছিল এটাতে। দিস মিনস মুসলিম কুড ইলেক্ট দেয়ার ওন রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, লর্ড মিন্টো কাম টু বি নোন এজ দ্য ফাদার অফ, মিন্টোকে, লর্ড মিন্টোকে কি বলা হয়, মিন্টোকে বলা হচ্ছে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেটস। কেন তিনি এটা, কারণ তিনি
মুসলিমের রিপ্রেজেন্টেশন, হিন্দু মুসলিমের প্রথম এটা শুরু করেছেন। ফার্স্ট ফর্মাল ইন্ট্রোডাকশন অফ কমিউনালিজম, ঠিক আছে, ইজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়ান পলিটিক্স, এটা থ্রোতে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বুঝেছো তোমরা? দেখো, তো নাও স্টুডেন্টস, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট act for the exam point of view, India Council Act 1909, called also Morley Minto reforms. What is the most important feature? Separate electorates for Muslim, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছো তোমরা? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল এটার জন্য, ঠিক আছে? সত্যেন্দ্র পারসুনা সিনহা, ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাজ এ ল মেম্বার। এত ইম্পর্টেন্ট না, বাট আমি করিয়ে দিচ্ছি তোমার। দেখো এবার রিফর্মস বলা হতো, ইট প্রোভাইড ফার্স্ট টাইম ফর দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ ভাইসরয় গভর্নর সত্যেন্দ্র পারসুন সিনহা বিকাম দ্য ফার্স্ট টু জয়েন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, হি অ্যাপয়েন্টেড এজ এ ল মেম্বার, ঠিক আছে? The function of size of legislature both at center and state province are enlarged, যে ফাংশন অ্যান্ড সাইজ লেজিসলেচারের এট বুথ মানে সেন্টার অ্যান্ড প্রভিন্সেসে, যেটা, ঠিক আছে? মেম্বার অফ কাউন্সিল আর গিভেন টু রাইট টু ডিসকাস অ্যান্ড আস্ক সাপ্লিমেন্টারি কোশ্চেন। এটাও বলেছে দ্য অ্যাক্ট প্রোভাইড সেপারেট ইলেকটোরেট ফর মুসলিম। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, hence Lord Minto come to know as the father of the communal electorates, কারণ তিনি হিন্দু মুসলিমের প্রথম পলিটিক্স এখান থেকে শুরু করেছিলেন, ঠিক আছে? নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999, লেটস কাম টু 1999। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999, অলসো নন মন্টিগো চার্লসফোর্ড রিফর্ম। হোয়াট ইজ দিস মন্টিগো চার্লসফোর্ড রিফর্মস? ডাইরেক্ট কোশ্চেন তোমাদের অনেকবার জিজ্ঞেস করেছে। Its most important feature was diarchy in the provinces. Diarchy means, what do you mean by diarchy? A diarchy in provinces means, diarchy means dual administration. Dual administration. What do you mean by dual administration? Provincial subjects are divided into two part. One is reserved subject. Reserved subject. What is another? Another is transferred subject. বুঝেছো? তাহলে তোমরা এটা যে 1999 most important for diarchy system. To diarchy mean dual administration. Provincial subjects are divided into two part. One is reserved subject, one another is transfer subject. Let's start. Government of India Act 1990. The Government of India Act 1990, known by the name of Montagu Chelmsford Reform, this act for the first time adopted the direct election system. এটা এই এক ডাইরেক্ট ইলেকশন সিস্টেম, ঠিক আছে? এখানে মন্টিগো ছিল কে? সেক্রেটারি অফ স্টেট। চার্লসফোর্ড ছিল হচ্ছে ভাইসরয়। আমি আবারও বলছি, ভাইসরয়। সাপোজ ধরো এখানে আমরা দুইটা যে সাবজেক্ট আমরা ডিসকাস করছি, একটা কি ট্রান্সফার সাবজেক্ট আর একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। ট্রান্সফার সাবজেক্ট ইজ লাইক এডুকেশন, হেলথ, এক্সেট্রা, administered by Indian minister. Reserve subject, example police, revenue, administered by British official. It's also the principle of communal representation extend by providing separate electorates for Sikh, Christian, European, Anglo-Indian, ঠিক আছে? এই প্রথম আমাদের 1909 যেটা ছিল ওটাতে কি ছিল? এটাতে শুধু মুসলিমের জন্য দিয়েছিল সেপারেট ইলেক্টোরেট। এটা তো হাত খুলে শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইউরোপিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান সবার জন্য দিয়েছে। ইট ইন্ট্রোডিউস, ঠিক আছে, লেজিসলেচার এট দ্য সেন্ট্রাল লেভেল। লেজিসলেটরকে বাইক্যামেরাল লেজিসলেটর এট সেন্ট্রাল লেভেল, বাইক্যামেরাল লেজিসলেটর এটা সেন্ট্রাল লেভেলে শুরু করেছিল, ঠিক আছে? বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক এটাতে কোনো সমস্যা নেই। নেক্সট, it separate various subjects: center subject, provincial subject. Bicameral central legislature could make law for the whole of British India. Diarchy in provinces, diarchy শুরু করেছিল। Provincial subject are further divided in two part, একটা হচ্ছে ট্রান্সফার সাবজেক্ট এন্ড একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট, ঠিক আছে? এটা for the first time term
a responsible government was used. Under this act, a commission was be constituted after 10 years, which review the working of the act and present its report. এগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এগুলো থেকে এমসিকিউ অনেকবার দেখা গেছে তাই। In November 1927, Beast India Company announced the appointment of 7-member statutory commission under the chairmanship of Sir John Simon to report on the condition of the India under its constitution. দ্য কমিশন ওয়াজ হ্যান্স কল দ্য সাইমন কমিশন। ঠিক আছে, কেন কবে বানানো হয়েছে, কেন বানানো হয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের দুইটা অ্যাক্ট রয়েছে। নাও স্টুডেন্ট, উই হ্যাভ রিচ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ অ্যাক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আমরা এখান থেকে কনস্টিটিউশন অনেক কিছু নেওয়া হয়েছে। ঠিক আছে, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, any competitive exam. The act provide for all India Federation, although it's never come into operation. এই একটা আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনের কথা বলেছিল, বাট এটা অপারেশনে আসেনি। ওকে, more importantly, diarchy was abolished in provinces. Diarchy first introduced in Government of India Act 1919, but diarchy abolished, এটা most important, abolished in provinces like Madras, তিনটা প্রভিন্সেস ছিল, and Bombay, and provincial autonomy was introduced. 1935 এ কি ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা তো অ্যাবলিশ করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে আমাদের, ইন্ট্রোডিউস করা হয়েছিল হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি, প্রভিন্সিয়াল অটোনমি। ঠিক আছে, ইটস অলসো প্রোভাইড থ্রি লেজিসলেটর লিভস, legislature list, federal list, provincial list, concurrent list। ঠিক আছে, তিনটা লিস্ট এটা প্রোভাইড করেছে। ইটস অলসো প্রোভাইড ফর এস্টাবলিশড অফ ফেডারেল কোর্ট, ফেডারেল কোর্টের এস্টাবলিশমেন্ট ইন কবে ফেডারেল কোর্ট 1937। সেপারেট করা হয়েছে এই অ্যাক্টতে বার্মা, ইন্ডিয়া থেকে বার্মাকে, যেটা এখন মায়ানমার, এটাকে সেপারেট করা হয়েছে এটা থ্রুতে। ঠিক আছে, এগুলো আমি তোমাদের করাবো, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রভিন্সিয়াল অটোনমি, ডায়ারসি অ্যাবলিশড, প্রভিন্সিয়াল অটোনমি, থ্রি লিস্ট, ফেডারেল কোর্ট প্রপোজ, অল ইন্ডিয়া ফেডারেশন, ডায়ারসি প্রপোজ এট সেন্ট্রাল লেভেল। এটা তো আমাদের যে ডায়ারসিটা ছিল, এটা কোথায় ছিল, এটা হচ্ছে প্রভিন্সেসে ছিল। আবারও বলছি, প্রভিন্সেস কোথায়, প্রভিন্সেস কলকাতা, মাদ্রাজ, বম্বেতে ছিল। এটাকে এন্ড করে বলেছি আমরা সেন্ট্রাল লেভেলে একটা ডায়ারসি শুরু করব। ঠিক আছে, এখন দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 provided for establishment of all India Federation consisting of provinces and princely state as a units। একটা বলেছে যে প্রভিন্সেস ছিল এবং যে আমাদের হায়দ্রাবাদের নিজাম ছিল, এরা প্রিন্সলি স্টেট ছিল, এগুলোকে এড করে একটা সিঙ্গেল ইউনিট বানানোর কথা বলেছে। ইট প্রোভাইড ডায়ারসি অ্যাট সেন্টার লেভেলের ডায়ারসির কথা বলি। ইটস অলসো প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট ডায়ারসি ইন দ্য প্রভিন্সেস। ঠিক আছে, এটা কন্ট্রার স্টেটমেন্ট হয়ে গেছে। অলসো প্রোভাইড কি ডায়ারসির কথা বলেছে কোথায়, ডায়ারসি এট সেন্ট্রাল লেভেল হুইচ কাম ইনটু এক্সিস্টেন্স এন্ড অ্যাবলিশ দ্য সেম ইন প্রভিন্সেস। এটা অ্যাবলিশ হবে, এস্টাবলিশমেন্ট না, অ্যাবলিশড হবে। আমি ওটা অ্যাবলিশড এন্ড দ্য প্রভিন্সেস। ঠিক আছে, এটা নেক্সট দেখো, ইট প্রোভাইড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু কন্ট্রোল দ্য কারেন্সি অ্যান্ড ক্রেডিট অফ দ্য কান্ট্রি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলেছে যে তুমি কান্ট্রি যত রিজার্ভ রয়েছে এগুলো তুমি, কারেন্সি ক্রেডিট রয়েছে এগুলো তুমি কন্ট্রোল করবে। The principle of communal representation was further extended by providing several elected for scheduled caste, SC, women, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, লেবারার্স, যে লেবারার রয়েছে তারা। ফেডারেল কোর্ট established in 1937 through this act, the act separate Burma from British East India.
It established two new provinces, Sindh and Orissa. ঠিক আছে, নাও উড়িষ্যা যেটা। ইট ইন্ট্রোডিউস বাই সিক্স আউট অফ 11 প্রভিন্সেস থেকে 6টাতে তোমরা বাইক্যামেরালিজম, ঠিক আছে এটা। অ্যান্ড আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা ভালোভাবে করো, 1909-এর একটা ভালোভাবে তোমরা পড়ে নিও। অ্যান্ড সেকেন্ড যেটা 1919। And finally, student, we have reached the final stage, that is called India Independent Act 1947. This act ended British rule in India. India and Pakistan become two independent dominions. Okay. And 15 August 1947, India become independent. Lord Mountbatten was become the first Governor General of independent India. ঠিক আছে, মনে রাখবে এগুলো। Later, C. Raja Gopalachari become the first and only Indian Governor General. India Independent Act 1947. The India Independent Act 1947 declared India to be an Indian dominance nation in 15 August 1947. Independent dominance, it abolished the office of Viceroy. A Governor General was appointed for each dominion. It dropped the title Emperor of India from the royal title of the King of the United Kingdom. But এগুলো তোমাদের একটা ইম্পর্টেন্ট নেই। মাউন্ট বিটেন প্ল্যান, যেটা পার্টিশন প্ল্যানও বলা হয়, এটাই রিপ্রেজেন্ট করেছিলেন মাউন্ট বিটেন। ঠিক আছে, তো এখানে এটা থ্রুতে আমাদের কবে এটা রিপ্রেজেন্ট করেছেন, জুন 3, 1947-এ। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? নেক্সট দেখো, এখন আমরা কোশ্চান ডিসকাশন করব, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান এগুলো। তোমাদের আই থিঙ্ক কয়টা কোশ্চান আমি নিয়েছি আমি দেখিনি, একবার তোমাদের দেখাচ্ছি। এই কোশ্চানগুলো আমি বলে দেবো কোন এক্সামে, ভেরিয়াস এক্সামে তোমাদের এসেছে, ভেরিয়াস ইউপিসি তো কোশ্চান এসেছে, এমন কোশ্চানও আমি তোমাদের জন্য নিয়েছি। ঠিক আছে, দেখো 32-40টার মতো কোশ্চান হবে, আই থিঙ্ক 36টা কোশ্চান আছে। লেটস স্টার্ট। একটা কোশ্চান আমরা এখন নিচোড় বার করব। ঠিক আছে, যে একটা কোশ্চান কিভাবে তুমি সলভ করবে। চলো, প্রথম যে কোশ্চানটা এটা দিকে স্টার্ট করছি আমরা, সেটা হচ্ছে আমাদের কি প্রথম কোশ্চান, রিডিং দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। As a result of this act, total member of Executive Council Governor General become 7. ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861-এ কি বলা হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1860 ট্রান্সফার দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল ইনটু মিনিয়েচার cabinet running on the portfolio seat. All the 5 members are assigned a department out of revenue, finance, law, home, military as a head of the executive function. তাহলে এখানে আমাদের বলা হয়েছিল কি না, এখানে 5টা মেম্বারের কথা বলা হয়েছিল। তার মানে 1 নাম্বার রং, এটা গেছে, এটাও গেছে, এটাও গেছে, আনসার 2 and 3। এভাবে করতে পারতে, কিন্তু আমরা 1861টাকে করিনি। 1861-এ কি বলেছে, অ্যাজ এ রেজাল্ট ওয়ার্ক নাম্বার অফ এডিশনাল মেম্বার কুড বি মিনিমাম অফ 6 and ম্যাক্সিমাম অফ 12। নো ডিফারেন্সিয়াল ওয়াজ মেড বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল সাবজেক্ট। বুঝেছো? এটা ছত্তিশগড়ে এসেছিল 2021-এ। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1892 অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। 1892 আমি মনে হয় করাইনি এটা, তো চলো এটা আমি বলে দিচ্ছি কোশ্চানটা। এটাও 2021-এ এসেছিল। ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড 20 জুন 18। ব্রিটিশ পার্লামেন্ট পাস দ্য ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1992। ইট গ্যাদার দ্য রয়্যাল অ্যাসেন্ট অন 20 জুন 1892। ঠিক আছে, ফার্স্ট স্টেটমেন্ট রাইট। ঠিক আছে, অ্যান্ড কমার্স মিনস ইমপ্লিমেন্ট করা হয়েছে এত, এটাই এততে এটাতে কি হয়েছিল, অ্যাসেন্ট পেয়েছে। বাট কমার্স কবেতে হয়েছে, কমার্স হয়েছিল এটা হচ্ছে ফেব 3, 1893-তে। তাহলে প্রথমেই ভুল, এটা গেছে, এটাও গেছে, 2 and 3-এর ভিতরে দেখো। ঠিক আছে, 2 আর 3-এর ভিতরে মেম্বার আর গিভেন দ্য রাইট টু আস্ক সাপ্লিমেন্টারি কোশ্চেন, না এটাতে দেওয়া হয়নি, এটাও ভুল। ঠিক আছে, এই 2ও গেছে, এখানে 2ও, এখানে সরি 3ও গেছে, এটা ভুল, 2 এটা 2। ঠিক আছে, এখানে আনসারটাকে বোনাস মার্ক দেওয়া হয়েছিল, এখানে অপশনগুলো রং ছিল। ঠিক আছে, আমি তোমাদের বলে দিই, 1 is wrong and 2 দেখো,
টু অলসো রং, ঠিক আছে? অ্যামাং দ্য এডিশনাল ম্যান পাওয়ার যেখানে আউট অফ 26 মেম্বার 6 ওয়ান নন গভর্নমেন্ট মেম্বার, বাট এখানে 5 নয়, এখানে 6 হবে। 6 এর কথা বলেছিল হচ্ছে নন অন গভর্নমেন্ট মেম্বার। তো এটা লাগবে না, তোমাদের কোশ্চেনটা তোমরা অ্যাভয়েড করো। আন্ডার হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া রিসিভ দ্য পাওয়ার অফ ডিসকাশন দ্য বাজেট, ঠিক আছে? হুইচ অ্যাক্ট বাজেট লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া রিসিভ দ্য পাওয়ার টু ডিসকাস দ্য বাজেট? গভর্নমেন্ট ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1992 তে, ঠিক আছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1992 তে থ্রু, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট প্রোভাইড ফর কমিউনাল রিপ্রেজেন্টেটিভ ব্রিটিশ ইন্ডিয়া? তুমি মনে করো এটা কত হতে দেওয়া ছিল? মিন্টো মর্লে রিফর্মে দেওয়া হয়েছিল মুসলিমের জন্য সেপারেট ইলেকটোরিয়েট, ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা 2019-এ মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের এক্সামে এটা এসেছে। দ্য অ্যাক্ট অফ 1900 ওয়াজ অ্যাসোসিয়েট টু ইন্ট্রোডিউস অফ সেপারেট ইলেকটোরিয়েট। মনে আছে এটা তোমাদের? ঠিক আছে। নেক্সট, এটাও এসেছে 2017-তে, ঠিক আছে? 2017-তে এসেছে এটা কোনো না কোনো এক্সামে, আই থিঙ্ক আমার মনে পড়ছে না। বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্ট ওয়াজ ফেডারেল কোড ইন ব্রিটিশ ইন্ডিয়া ক্রিয়েট? ফেডারেল কোড কবে গঠিত হয়েছিল? ফেডারেল কোড হয়েছিল আমাদের, এটা তো হয়নি 1909 হয়নি, 1919 নেই, ফেডারেল কোড আমাদের হয়েছিল 1935-এ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1947, 37-এ এটা গঠন করা হয়েছিল, ঠিক আছে? এখন ফেডারেল কোর্টের যে ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন যদি আমি বলি? চিফ জাস্টিস ছিলেন স্যার মরাইস গায়ার, ঠিক আছে? মনে রাখবে এটা। ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন হচ্ছে ফেডারেল কোর্টের, এটাও একটু মনে রেখে দিও। ফেডারেল কোর্টস এস্টাবলিশড ফলোইং ইয়ার 1937, আনসার হবে এটা। নেক্সট, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ডায়ারসি ওয়াজ ইন্ট্রোডিউস অ্যাট সেন্ট্রাল লেভেল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 19-এর মাধ্যমে প্রভিন্সেসের এটাকে বানানো হয়েছিল, বাট ঠিক আছে? আর এটা কার মাধ্যমে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে? নেক্সট, এটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, এটা তো থ্রুতে তোমরা অনেক কোশ্চেন পাবে, তোমরা বারবার বলছি। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট সেট আপ ডায়ারসি সিস্টেম এট দ্য সেন্ট্রাল লেভেল? এটাও সেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সরি এটা না, 1935। এটা কবে এসেছে? এটা তোমাদের 2000, এটা আই থিঙ্ক ইউপিআরআই তে এসেছিল 2024-14-তে এমন কিছু, রিজার্ভ ইন্সপেক্টর। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য প্রিন্সিপাল ফিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919? 1919-এ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ডায়ার্স ইন এক্সিকিউটিভ গভর্নমেন্ট অফ দ্য প্রভিন্সেস, দ্য ইন্ট্রোডাকশন অফ সেপারেট কমিউনাল ইলেকটোর ফর মুসলিম, এটা 1909-এর পার্ট ছিল। ডিভলিউশন অফ লেজিসলেটিভ অথরিটি বাই দ্য সেন্ট্রাল, তার মানে আমরা 2 নাম্বার সব থেকে কাটতে পারি চোখ বন্ধ করে। 1 আর 3 রয়েছে এটা 10 নাম্বারে। এখন এখানে আনসার হবে হচ্ছে তোমাদের কত, এটা বার করতে হবে। এখানে তোমাদের বলেছে ডিভলিউশন, ইন্ট্রোডাকশন ডায়ার্সি ইন প্রভিন্সেস, রাইট? 1 নাম্বার রাইট, এটা তো এটা ডিভলিউশন অফ লেজিসলেচার অথরিটি বাই দ্য সেন্ট্রাল টু দ্য প্রভিন্সেস, ঠিক আছে? এটাও রাইট হবে। তাহলে হচ্ছে 2 নাম্বার তোমাদের আনসার হবে। এখন এটা কিভাবে তোমরা এটা করতে বলতে পারো যে কিভাবে হবে, ঠিক আছে? তো ডিভলিউশন লেজিসলেচার অথরিটি বাই দ্য সেন্ট্রাল টু দ্য প্রভিন্সেস, ঠিক আছে? এটা কিভাবে তোমাদের জন্য রাইট হবে? প্রভিন্সেসে যে তুমি জানো ডিভলিউশন করা হয়েছিল কেন? এখানে 2টা লিস্ট বানানো হয়েছে, একটা হচ্ছে ট্রান্সফার লিস্ট, আর একটা হচ্ছে আই থিঙ্ক একটা হচ্ছে কি ছিল, ট্রান্সফার লিস্ট, আর একটা হচ্ছে ছিল রিজার্ভ লিস্ট, ঠিক আছে? 2টা লিস্ট বানানো হয়েছে। রিজার্ভ লিস্টের পার্ট ছিল হচ্ছে পুলিশ এবং রেভিনিউ, আর ট্রান্সফার লিস্টের এডুকেশন, হেলথ, এগুলো। নেক্সট, in context of Indian history, the principle of diarchy refer to the ডুয়াল গভর্নমেন্ট, সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট। এটা ডায়ারসি মানে কি? ডায়ারসি মানে হচ্ছে ডিভিশন অফ দ্য সাবজেক্ট ডেলিগেটেড টু দ্য প্রভিন্সেস ইন্টু 2 ক্যাটাগরিজ, 2 ভাবে ভাগ করা ডায়ারসির মাধ্যমে, ঠিক আছে? মনে রাখবে এটা 2017-তে ইউপিএসসি-তে প্রিলিমসে এসেছিল এই কোশ্চেনটা। ডায়ারসি ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ডায়ারসি হুইচ মিনস ডাবল রোল, মানে 2টা রোল। ইন কনটেক্সট অফ ইন্ডিয়ান হিস্ট্রি ডায়ারসি রেফার ডিভিশন অফ প্রভিন্সিয়াল সাবজেক্ট ইন্টু 2 ডিফারেন্ট পার্টস, ঠিক আছে?
In Government of India Act 1990, the function of the provincial government were divided into reserve and transfer subject. Which of the following treated as reserve subject? রিজার্ভ সাবজেক্টে কোন কোনটা তোমাদের এখানে দিয়েছে এক দুই তিন তিনটা দিয়েছে যে কি কি সাবজেক্ট। এখন আমি তোমাদের রিজার্ভ সাবজেক্টের রিজার্ভ অ্যান্ড জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আর তোমাদের যে এটা কবে এসেছিল ইউপিএসসিতে, এটা 2022-এ এসেছে কোশ্চানটা। ঠিক আছে, দেখো কি লেভেলের কোশ্চান ইউপিএসসি জিজ্ঞেস করছে। ট্রান্সফার লিস্ট হচ্ছে, ট্রান্সফার লিস্টে আমি তোমাদের লিস্টগুলো বলছি। লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে, ট্রান্সফার লিস্টে। তারপরে হচ্ছে পাবলিক ওয়ার্ক, হেলথ, স্যানিটেশন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এডুকেশন, এগুলো হচ্ছে পার্ট। আর এখানে হচ্ছে রিজার্ভ লিস্টের পার্ট ছিল হচ্ছে তোমাদের কি কি পার্ট ছিল? জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, প্রেস, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ল্যান্ড রেভিনিউ, ফরেস্ট, ওয়াটার, লেবার, ডিসপুট সেটেলমেন্ট, এগ্রিকালচার, লোনস, তারপরে পুলিশ, প্রিজন, এগুলো ছিল হচ্ছে এখানে। তাহলে এখানে হচ্ছে তিনোটা, এখানে কি বলেছে ট্রান্সফার সাবজেক্ট অ্যান্ড রিজার্ভ সাবজেক্টের ডিভাইডেড ইন্টু তাহলে এখানে তিনোটা হবে আনসার। ঠিক আছে, এক দুই তিন, তিনটা আমি নিয়েছি, তাহলে চারটা অপশান, এখানে একটা অপশান রয়েছে পুলিশ। ঠিক আছে, চারটা। তাহলে আনসার হবে হচ্ছে এখানে কি, আনসার হবে হচ্ছে ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং রিজার্ভ সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্টে তোমাদের সেলফ গভর্নমেন্ট দুই হবে না। ঠিক আছে, দুই ক্যান্সেল করে দাও এখান থেকে, দুই ক্যান্সেল করে দাও, দুই ক্যান্সেল করে দাও, বাস। ঠিক আছে। হুইচ অ্যাক্ট এস্টাবলিশ দ্য ডায়াসিস সিস্টেম ইন প্রভিন্সেস? অবভিয়াসলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। এটা এসেছিল হচ্ছে এমপি পিসিএস এসেছিল 2022-এ। ঠিক আছে, মনে রাখবো এটা। নেক্সট, দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামরাল ফর দ্য ফার্স্ট টাইম। ইন্ডিয়াস লেজিসলেটার যেটা বাইক্যামরাল হয়েছিল হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990-তে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ইন্ট্রোডিউস এ বাইক্যামরাল লেজিসলেচার অ্যাক্ট অ্যাট সেন্টার? সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। ঠিক আছে, বুঝেছো? Consider the following statement: the Montague Child Support Reform উনি granting voting rights all women above the age of 18। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1930 গেভ ওমেন রিজার্ভ ইন সিট লেজিসলেটর। দুই তো রাইট, ঠিক আছে, দুই রাইট। ঠিক আছে, এখন হুইচ অফ দ্য ফলোইংস আর কারেক্ট? কারেক্ট হচ্ছে এখানে বি। এ কেন কারেক্ট নয়? ইন 1918 when British granted limited suffrage to women property holder, the law did not apply its citizen to other part of empire। বাস প্রপার্টি হোল্ড করার জন্য দিয়েছে। ঠিক আছে, despite all Indian women deputation led by Sarojini Naidu to Edwin Samuel Montagu, then Secretary of State for India, women demand are ignoring the Montagu child support reform, দো ওমেন আর নট গ্রান্টিং ভোটিং রাইট। এটাতে ভোটিং রাইট দেওয়া হয়নি। ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান সিভিল সার্ভিস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট? ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য কোনটা কারেক্ট? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড সেপারেট এক্সামিনেশন ফর সিভিল সার্ভিস হুইচ ওয়াজ টু হেল্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস 90% ইন্ডিয়ার মোর কম্পেয়ার টু দ্য ইউরোপ, এটা বলেছে। তাহলে এখানে দুটোটা আনসারই রাইট হবে। ঠিক আছে, by which of the following act the system of chamber of princes with এত মেম্বার was created? চেম্বার অফ প্রিন্সেস উইথ এত মেম্বার ক্রিয়েট, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990-তে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990 দ্য সিস্টেম অফ চেম্বার অফ প্রিন্সেস with 120 member was created. The chamber of princes was established by King Emperor George V। ঠিক আছে, প্রোক্লেমেশন অন 20th ডিসেম্বর 1990। এটা মনে রেখে দিও, বাস হয়ে যাবে, এটা এসেছিল। হুইচ অফ দ্য ফলোইং ইলেকশন অফ দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990? কোন ইলেকশনটা এখানে হয়েছিল? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চান। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চান, দ্য ইয়ার 1926 and 1945 ইলেকশন অফ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। তাহলে এখানে এ এন্ড সি হবে অ্যান্সার, আনসার হবে সি।
Which year the last election of Indian legislature under the Government of India Act 1990 1945 হয়েছিল এটা, ঠিক আছে? তাহলে হচ্ছে which year the election of legislature under Government Act 1945. The power of the president to issue ordinance in reliance of Government of India Act 1935 এই কোশ্চেনটা ইউপিপিসিএস এসেছে 2008-এ, ঠিক আছে? The power of the president to issue ordinance in reliance of Government of India Act 1935. Next 22. Which of the following act introduced the principle of constitution autocracy? Principal Constitution Autocracy, Government of India Act 1935. Distribution of power between center and state as the Constitution of India is based on which of the following fan? সেন্টার এবং স্টেটে যে পাওয়ারের যে ডিস্ট্রিবিউশন সেটা কত, সেটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1995। এটা ইউপিসিতে 2012-তে কোশ্চেনটা এসেছে, দেখে নিও একবার। ওয়ান অ্যামংস্ট দ্য ফলোইং ওয়াজ নট রিসাইলেন্ট ফিচার, আমার আইপ্যাড বুঝি না কি হয়ে গেছে, এটা আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। ফিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দ্য অ্যাক্ট প্রোভাইড ফর অল ইন্ডিয়া ফেডারেশন, ঠিক আছে? 24 নম্বর কোশ্চেন। রেসিডুয়ারি সাবজেক্ট আর অ্যালোকেটেড টু প্রভিন্সিয়াল লেজিসলেচার, এটা হচ্ছে তোমার আনসার হবে, ঠিক আছে? রেসিডুয়ারি সাবজেক্ট নাইদার অ্যালোকেট টু দ্য সেন্টার নর প্রভিন্সিয়াল লেজিসলেচার, ঠিক আছে? নট সাইলেন্ট ফিচার এটা বলেছে তোমাদের, ঠিক আছে? কোনটা সাইলেন্ট ফিচার নয়, এই কোশ্চেনটা আমারও ভুল হয়ে যেত, আমি এটাকে ভালোভাবে পড়িনি। রেসিডুয়ারি যে পাওয়ারটা আছে এটা দেওয়া হয়েছিল হচ্ছে ভাইসরয় এর কাছে, ঠিক আছে? মনে রাখবে এটা। Which among the following introduced the provincial autonomy in British India? ব্রিটিশ ইন্ডিয়াতে provincial autonomy যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থ্রুত হয়েছিল। A federal system and diarchy at the center was introduced by Government in Act of GYA 1935. The provision for the establishment of All India Federation was established in Government of India Act 1935, যেটা কখনোই ইন রিয়েলিটিতে দেখাই যায়নি ফেডারেশনটা, ঠিক আছে? Which of the following act provide for federal polity in India? Which of the federal polity কথা আমাদের বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা আছে, ঠিক আছে? নেক্সট, in the federation established by the Government of India Act 95, residuary power are given to the, কাকে দেওয়া হয়েছিল রেসিডুয়ারি পাওয়ার, ঠিক আছে? কাকে দেওয়া হয়েছিল এটা? গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল, ঠিক আছে? গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। ইউপিএসসিতে এটা 2018-তে এসেছিল, ইউপিএসসি প্রিলিমসে এটা, ঠিক আছে? আবারও বলছি এটা ইউপিএসসি প্রিলিমসে এসেছিল। With reference to the Government of India Act 1935, consider the following statement. 1935, it provides establish all India Federation based on Union of British India Province and Princely State, এটা বলেছে। Defense and foreign affair kept under the control of federal legislature, না, দুই তো ভুল, দুই প্রথমেই ভুল, তার মানে এক নাম্বার রাইট। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ যদি আমি তোমাদের বলি, প্রোভাইড এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন বাই দ্য নেম অফ ফেডারেশন অফ ইন্ডিয়া কনসিস্টিং অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া, কি বলেছি আমি? ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যাজ এ ইউনিট, আমি তোমাদের এটা প্রথমেই বলেছিলাম একবার, তো এটা এক কারেক্ট। অ্যান্ড 2 নাম্বার অপশানে আমাদের কি বলেছি? যে ডিফেন্স অ্যান্ড ফরেন, ঠিক আছে? নেক্সট, দ্য ফেডারেল সিস্টেম প্রপোজ আন্ডার দ্য গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ ফেডারেশন অফ ইন্ডিয়া নামে এটা ছিল, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং নট ওয়ান অফ দ্য ফিচার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা বিপিএসসিতে বিহার পাবলিক সার্ভিস কমিশনে 2024-এ যে 70তম বিপিএসসি এক্সাম হয়েছে ওটাতে তুমি এটা পাবে, দেখে নিও একবার। Which of the following was not one of the feature of Government of India Act 1935? Reconstruction of the Governor General Executive Council, এটা provincial of appraisal of Government of Act of 1935, এটা একটা, ঠিক আছে? অ্যাপ্রেজাল অফ এটার কথা বলা হয়নি, নট ওয়ান অফ দ্য ফিচার, ঠিক আছে? Which of the following is an important and permanent constituent in the
constitutional history of India as adopted in the which of the following is not and notটা ভালোভাবে মেনশন দেখো important and permanent constituent in the constitutional history of India ঠিক আছে এটা যদি আমি তোমাদের বলি a right and constitution of the country ঠিক আছে next what is the government of India act why government of India act 1935 important কেন ইম্পর্টেন্ট এটা 1935 বিকজ আবারও বলছি কেন ইট গেভ ইন্ডিপেন্ডেন্ট টু ইন্ডিয়া এটা থেকে আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 is an important source of the constitution of India many provisions of the Indian constitution like federal government diarchy ঠিক আছে at center diarchy at center power distribution এটা নিয়েছি center state relationship state federal court taken from government of India act 1935 ঠিক আছে next which of the following act converted unicameral Bihar legislature into Bihar এটা লাগবে না তোমাদের এক্সামের জন্য এটা বিপিএসসি তে এসেছে আমি কেন কোশ্চেনটা উঠিয়েছি আমি জানি না which of the following act lead to the separation of Burma from government of India act 1935 government of India act 1935 1937 এ 1937 এ ইন্ডিয়া থেকে বার্মাকে সেপারেট করা হয়েছে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি আই থিঙ্ক কোশ্চেনগুলো টোটাল আমরা প্রথম পার্টে 8টা কোশ্চেন আর তারপরে 36টা কোশ্চেন 44 কোশ্চেন ডিসকাশন করেছি উইথ ফ্যাক্টস দেখেছো তোমরা এগুলো তুমি যদি ভালোভাবে করো আই থিঙ্ক তোমাদের এক্সামে কেউ আটকাতে পারবে না এখান থেকে কোশ্চেন আসলে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ক্লাস ভালো থেকো সুস্থ থেকো সবগুলো ভালোভাবে প্রিপারেশন করো আমি তোমাদের ম্যাথের ক্লাস ঠিক আছে যারা পেড বেচে স্টুডেন্ট দেখছো তাদের আমি বলছি তোমাদের আমি ম্যাথের ক্লাস ঠিক আছে তো ম্যাথের যে ক্লাস ঠিক আছে ওটা আমি তোমাদের 150 কোশ্চেনে সলভ করে করে তোমাদের প্রোভাইড করবো এবং এই কোশ্চেনগুলোকে আমি প্র্যাকটিস সাইটের মাধ্যমে তোমাদের যেহেতু দেবো প্রথমে তুমি ম্যাথেরটা আমি ডিসকাশন করে দিই তোমাদের প্রথমে তুমি কি করবে ঠিক আছে প্রথমে তুমি আমার কোশ্চেনগুলো করবে ঠিক আছে নোটস বানাবে একটা খাতা নিয়ে নাও যেখানে নোটস বানাবে দেন তুমি প্র্যাকটিস কোশ্চেনগুলো করবে একটা প্র্যাকটিস শিটের মাধ্যমে একটা পেজ এক পেজের পুরো 150 কোশ্চেনকে সলভ করো প্রথমে 3 পেজ লাগবে তারপর আরেকবার সলভ করতে 2 পেজ একবারে এক পেজে আনবে ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর ভালো থেকো তোমরা প্রিপারেশন করো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত